যে প্রসঙ্গের কথা বলছিলাম যে দুর্বল ব্যাংকগুলোতে যারা বড় আমানত রেখেছেন সেখানে সরাসরি টাকা ফেরত দেয়া হবে না এরকম কথা আমরা শুনতে পাচ্ছি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। সেটি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সেই কথাই বললেন, আমাদেরকে জানালেন। তিনি বলেছেন যে আমানতের বিপরীতে এই দুর্বল ব্যাংকগুলোর শেয়ার অফার করা হবে যারা আমানত রেখেছেন তারা। কেউ যদি শেয়ার নিতে না চান তাহলে বিকল্প হিসাবে ট্রেজারি বন্ড অফার করা হবে। দুটি অপশনের কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এখন যিনি নগদ টাকা ব্যাংকে রেখেছেন তিনি দুর্বল ব্যাংকের শেয়ার নিয়ে কি করবেন এবং কেন নেবেন? ডক্টর শহীদুল জাহিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই আলাপ। প্রথমতই আপনাকে ধন্যবাদ জানাতে চাই এখন টেলিভিশনে যারা আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি টপিক নিয়ে আলোচনায় আপনি অবতারণা করেছেন যে ব্যাংকে যারা টাকা রেখেছেন আমানতকারী, এই আমানতের বিপরীতে তাদেরকে সরকার এই মুহূর্তে যে পরিকল্পনা করছে যে শেয়ার অথবা শেয়ার যদি অপছন্দ হয়, নিতে আগ্রহী না হন আমানতকারীগণ, তাহলে তাদেরকে বন্ড দেওয়ার একটি পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছেন। তো আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে দুর্বল ব্যাংকগুলো কিন্তু আগে থেকেই তাদের যে অর্থনৈতিক সংকট এটা কিন্তু প্রকট ছিল। 5ই আগস্টের পট পরিবর্তনের পর এটা জনসমক্ষে এসেছে, কিন্তু এর আগেও কিন্তু ছিল। এখন 5ই আগস্টের পট পরিবর্তনের পরে অনেকগুলো দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সরকার চেষ্টা করেছে যে এদেরকে ব্যাংকগুলোকে চাঙ্গা করে মানে তাদের নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা অবস্থা আনা যায় কিনা। প্রথমত তারা হচ্ছে যে অন্য ব্যাংক থেকে একটা গ্যারান্টি স্কিমের আওতায় তাদেরকে অর্থ সরবরাহ করেছে, লিকুইডিটি বা তারল্য সরবরাহ করেছে, মানে ওই ফর্মুলা ছিল শক্তিশালী ব্যাংকগুলো দুর্বল ব্যাংক। এবং দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে সরকার বাধ্য হয়ে টাকা ছাপিয়ে এই সমস্ত ব্যাংককে তারল্য সংকট মোকাবেলায় সহযোগিতা করেছে। কিন্তু এই পর্যায়ে আমরা এসে যেটা দেখতে পাচ্ছি যে সেটাও আসলে যথোপযুক্ত নয়, এবং তারই ধারাবাহিকতায় সরকার এই নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যেটা আমরা বেশ কিছু যে উইকনেসগুলো আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হচ্ছি, সেটি হচ্ছে যে যারা আমানতকারী তাদের ফ্রিডম অফ চয়েস যেটা আছে সেটা কিন্তু সংকুচিত হয়ে যাবে। কিন্তু ফ্রি মার্কেট ইকোনমিতে ফ্রিডম অফ চয়েস এটা ওয়ান অফ দ্য বেস্ট পিলার ফর দ্য সাকসেস অফ ফ্রি মার্কেট ইকোনমি অথবা ক্যাপিটালিজম। তো সুতরাং একটা দুর্বল ব্যাংকের শেয়ার, অনেক ব্যাংক আছে তাদের ক্যাপিটাল ইতিমধ্যে নেগেটিভ হয়ে গেছে, হয়তো বাজারে যেহেতু তাদের শেয়ার লেনদেনের স্থগিতাদেশ আছে তারপরে তাদের শেয়ারের দাম নামমাত্র মূল্যে কিন্তু হচ্ছে এখনও থ্রেশহোল্ড পর্যায়ে রয়ে গেছে। একজন আমানতকারী, তার চেয়ে বড় কথা হচ্ছে যে শেয়ার কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটি বিনিয়োগ। ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে শেয়ার এর তো রিটার্নটা মানে এটা ফিক্সড নয়। এটা এখান থেকে যেহেতু দুর্বল ব্যাংক, তাদের হচ্ছে ইনকাম নেগেটিভ হয়ে গেছে, তারা হচ্ছে নন পারফর্মিং লোন অনেক বেশি, ক্যাপিটাল নেগেটিভ, এই সমস্ত ব্যাংক কিভাবে তারা ডিভিডেন্ড দেবে? তাহলে আমি যদি শেয়ার হোল্ড করি, এখান থেকে যদি ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা হয়, শুধু অনিশ্চয়তাই নয়, এখান থেকে যে পাবো না এটাই হচ্ছে এখন সার্টেইন। তো সুতরাং সেই একটি প্রেক্ষিতে বা ওই ধরনের একটা উইন্ডোতে আমানতকারীদেরকে ঠেলে দেওয়া সরকারের পক্ষে কতটুকু আইনগত দিক থেকেও একটি প্রশ্নের সম্মুখীন হবে, সাথে সাথে হচ্ছে যে এথিক্যাল যে দৃষ্টিকোণ আছে যে আমার ফ্রিডম অফ চয়েসটাকে লিমিট করে দিচ্ছে, সেটাও কিন্তু একটি প্রশ্ন হিসেবে কিন্তু আসলে জনসমক্ষে আবির্ভূত হবে। বড় আমানত যারা দুর্বল ব্যাংকে রেখেছেন, একটি বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শেয়ার এর বিপরীতে যদি আরেকটি অপশনের কথা যেটি বলা হচ্ছে যে বন্ড, বিশেষ করে সেভিং সার্টিফিকেট, দ্যাট মিনস ট্রেজারি বন্ডের কথা বলা হচ্ছে। তো ট্রেজারি বন্ড এটা যেহেতু সিকিউরড একটা ইনস্ট্রুমেন্ট এবং এখান থেকে মানে নিয়ম মাফিক হয়তো ত্রৈমাসিক অথবা হচ্ছে যে কোনো মেয়াদান্তে সুদে আসলে বা মুনাফা সহযোগে কিন্তু হচ্ছে যারা আমানতকারী অথবা বিনিয়োগকারী তারা কিন্তু এখান থেকে ফেরত পাবেন। সুতরাং সেটা একটা অপশন হিসেবে আমানতকারী বৃন্দ তারা কিন্তু এটা ভেবে দেখতে পারেন। কিন্তু সরকার এখানে কিন্তু আসলে কতটুকু মানে তাদের ওই যে ফ্রিডম অফ চয়েসটাকে এটা আগ্রহী করে তুলতে পারবেন সেটা নিয়ে কিন্তু আমরা এখনো সন্দেহ প্রকাশ করি বা সন্দেহের অবকাশ রয়েছে বলে মনে করি। মানে আমানতকারীদের জন্য খুব একটা সুখবর তাহলে নেই যারা টাকা রেখেছিলেন
দুর্বল ব্যাংকগুলো। না, এটা আপনি কিন্তু আলোচনার শুরুতেই বলেছেন যে যারা বৃহৎ আমানতকারী তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য, যারা হচ্ছে ক্ষুদ্র আমানতকারী। এখন এই বৃহৎ এবং ক্ষুদ্রের মাঝামাঝি কোনো বেঞ্চমার্ক বা মানে স্ট্রেট লাইন এখনো টানা হয়নি। সেটি যে হয়তো কত সরকার টাকা সামনের হলে দিনগুলোতে নির্ধারণ করবে। কত টাকা আমানত হলে সেটাকে সেটাকে বৃহৎ বড় অঙ্কের আমানত আমানতকারী ধরা বলা হবে। হবে, আর ক্ষুদ্র বলতে আসলে কত টাকাকে বোঝানো হচ্ছে। এখন সরকার কিন্তু ইতিমধ্যে আরেকটি পরিকল্পনার কথা বলেছে যে জব্দকৃত সম্পদ সেটা যেগুলো নিয়ে আছে, আসবো তার সেখান একটু থেকে হয়তো ব্যারিস্টার এম মাসুমের কাছে আসতে চাই। আমানতকারী যারা টাকা রেখেছেন, তারা যদি সরকার এখন তাদেরকে বলেন যে আপনাদেরকে দুর্বল ব্যাংকের শেয়ার নিতে হবে, যেই দুর্বল ব্যাংকের শেয়ার অনেক ক্ষেত্রেই নেগেটিভ, স্যার বলছিলেন সেটি, সেখান থেকে আপনি যে ডিভিডেন্ড পাবেন সেই আশাও নেই বললেই চলে, তাহলে আমানতকারী কি এই সরকার যদি অফারও করে তাহলে কি নিতে বাধ্য, নাকি তিনি না চাইলে নগদ টাকা নেওয়ার জন্য সে ক্লেম করতে পারে? আসলে যদি ইন্টারন্যাশনাল নর্মস বা ব্যাংকিং নর্মস যদি দেখেন, আমরা যেটা দেখি, যদি আমাদের আশেপাশের দেশগুলিতেই দেখি যে ব্যাংকের যে ইন্স্যুরেন্স, যে বিমা, আমাদের যেমন 2000-এর সেটা হলো 1 লাখ টাকা, 2000 আইনে যেটা হয়েছিল, 2022-তে আবার ড্রাফট করা হয়েছিল 2 লাখ করার জন্য। অথচ দেখেন শ্রীলঙ্কা আমাদের পাশেই, তাদের কিন্তু 11 লাখ টাকা। আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তান তাদের কিন্তু 5 লাখ রুপি করে। তাহলে সেই জায়গায় এটা হলে দেখা যায় প্রায় 95 to 98% আপনি ডিপোজিটরদের কিন্তু ডিমান্ড ফুলফিল করে ফেলতে পারতেন। সেই জায়গাটা আমরা ইনস্টিটিউশনালি ল্যাক। এখন আমাদের দেশে যেহেতু এটা, এখন গভর্নমেন্ট যেহেতু একটা পলিসি সিদ্ধান্ত নিচ্ছে, যেখানে আইন হচ্ছে যেটা ব্যাংক অর্ডিন্যান্স 2025, যেহেতু একটা স্পেশাল আইন হচ্ছে, এবং এই স্পেশাল আইন অন্য সমস্ত আইনের উপরে প্রিভেইল করবে, এটা বুঝতে হবে। মানে অন্য কোনো আইন এখানে কার্যকারিতা থাকবে না, মানে সকল অন্য ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের সাথে যদি কন্ট্রাডিক্ট করে তাহলে এটা প্রিভেইল হবে, বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্টের সাথে যদি কন্ট্রাডিক্ট করে এটা প্রিভেইল তার মানে কি হবে। বলতে চাচ্ছেন বা আমানতকারী কোম্পানি অ্যাক্ট শেয়ার নিতে 1994 এর বা সাথে, এই ট্রেজারি বন্ড নিতে বাধ্য থাকবে একরকম? হ্যাঁ। এখন যখন আপনাকে বলা হচ্ছে যে আমাদের যেমন এই নতুন আইনে যেটা বলা হলো, সেকশন 29-এ বললো যে থার্ড পার্টিজের কাছে যে কোনো শেয়ার ট্রান্সফার করতে পারবে। 40 এবং 39 অ্যান্ড 40-তে অর্ডিন্যান্সের সেখানে বলা হলো যে ফান্ডের কথা। এখন এই ফান্ডটা যখন গভর্নমেন্ট ক্রিয়েট করবে, এখন এই একটা কাউন্সিল করছে, সেই কাউন্সিলের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকবে হেড হিসেবে। তো এই যে ফান্ডটা এখন আপনাকে যখন অফার, যারা বিগ ডিপোজিটর, এখানে ডাইরেক্ট বলেনি যাদেরকে ট্রেজারি বন্ড এবং আপনাকে শেয়ারই নিতে হবে, কিন্তু বলছে যে প্রথমে যদি তারা টাকা চায় তাহলে কোন পরিমাণ, এগুলি ব্যাখ্যা আসতে হবে, কারণ এটা একটা গাইডলাইন হতে হবে কমপ্লিটলি। এখন যেটা স্পেসিফিক আমরা তাদের যদি আমরা এটা ধরে নিই, ওয়ার্ডসে শুনি, মাসুম যদি এটা ধরে না নিই তাহলে ওইটা হবে না, এটাতে ঝামেলা ক্রিয়েট হবে। যদি কোনো আমানতকারী সরকারেরই অফার গ্রহণ না করে যদি নগদ অর্থ চান, তার পক্ষে কি সেটা ফেরত পাওয়া সম্ভব ক্লেম না, করলে? এখন এখানে যেটা প্রবলেমটা হবে, ধরেন এখানে অনেকগুলি লিস্টেড ব্যাংকস, তাহলে যখন লিস্টেড ব্যাংক হবে, আপনি যখন তাকে শেয়ার প্রপোজ করবেন বা অফার করবেন, আপনি কোন শেয়ারটা নিচ্ছেন, যেই স্পন্সর শেয়ার হোল্ডার যেগুলি অলরেডি কিন্তু যে আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের যে 30%, 2%, 30%-এর যে ওই যে সার্কুলার 2009 অনুযায়ী, তাহলে স্পন্সর এই 30%-এর মধ্যেই কিন্তু এটা থাকবে। তাহলে এই শেয়ারটা কিন্তু লক ইন, এটা কিন্তু আপনি সেল করতে পারবেন না। তাহলে আপনি কিন্তু দিচ্ছেন তাকে এই শেয়ার দিচ্ছেন, লক ইন শেয়ার দিচ্ছেন। লক ইন শেয়ার। আচ্ছা, এই শেয়ার থেকে তার অপশনটা কী হবে? যদি লিস্টেড হয় তাহলে এই শেয়ার কিন্তু সে সেল করতে পারবে না, অনলি সে দেখতে পারবে ক্যাপিটাল গেইন, আর দেখতে পারবে হলো ডিভিডেন্ড যদি দেয় তাহলে ডিভিডেন্ড। আচ্ছা, এইটা হলো তার একটা অপশনস। আর যদি এটা লিস্টেড না হয় তাহলে তো তাকে অর্ডিনারি ওয়েতে সেল অফ করা ছাড়া, এবং যেই রেটে তাকে দিবে সেই রেট কখনোই সে জেনারেলি লিকুইডিটি ইয়েতে পাবে না। আচ্ছা, এখন তার করণীয় কি? অবশ্যই যেটা হবে, যখনই এইটা গাইডলাইন, প্রপার একটা গাইডলাইনের মাধ্যমে, কারণ আমরা এখন ডিটেইলস জানি না, জাস্ট ফাইন্যান্স মিনিস্টার অ্যাডভাইজার উনি বলেছে, আমরা শুনেছি, কিন্তু আইনের মধ্যেও কিন্তু স্পেসিফিকলি এভাবে বলা নাই। এখন প্রপার গাইডলাইন, আগের যেমন আপনি দেখেছিলেন ফোর্স মার্জারের গাইডলাইন করা হয়েছিল, আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 যেটা করা হয়েছে, সেখানে সেকশন 77 ওই যে স্কিমের কথা বলা আছে। তো এখন প্রপার গাইডলাইন আসলে এই গাইডলাইনে আমরা দেখব যে উনি কিভাবে দিচ্ছে এটা। এখন যেই বিনিয়োগকারী, মানে যেই ডিপোজিটর এইটার সাথে একমত হবে না, তার জন্য অলওয়েজ কোর্ট ইজ ওপেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ফ্লাড গেট ওপেন হবে,
যে প্রচুর ডিপোজিটররা যারা স্যাটিসফাই হবে না এটার সাথে, বা তার যে আইদার বন্ড বা শেয়ার, এই দুটোর অপশনের বাইরে তো তার কোনো অপশন নাই। তার যদি লিকুইড করতে হয়, তার যদি সেই অপশন না থাকে, কারণ এটা তো সেন্ট্রাল ব্যাংকের একটা আন্ডারটেকিং দেওয়া যখনই লাইসেন্স দেয় সে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলিকে, এবং আপনি তো সেটা দেখেই গিয়েছেন যে আপনি আপনার টাকা ডিপোজিট রেখেছেন যে চাহিদা মাত্র আপনি টাকা পাবেন, তাহলে এইটা তো একটা কমিটমেন্ট তার। তো এটা যে কোনো ডিপোজিটর যখনই সে পাবে না তখনই সে কিন্তু হাইকোর্টের ইয়েতে যেতে পারবে যে কোনো একটা উইন্ডো নিয়ে, তাহলে সেই অপশনটা কিন্তু খোলা থাকবে। এবং এই যে বাই ডিসেম্বর তারা করতে চাচ্ছে, আমার কাছে মনে হয় এটা ভেরি ডিফিকাল্ট হবে আনলেস তাদের গ্রাউন্ড ওয়ার্কটা খুব ভালোভাবে স্পেসিফিক না হয়।